সবাইকে শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশের নির্বাচন। বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলী বা প্রধান উপদেষ্টা, ওনাদের অভ্যুত্থান পরবর্তী প্রধান কাজটাই ছিল বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে নিয়ে আসা এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক পরিবেশের দিকে নিয়ে যাওয়া। তো অনেকে বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়াটা উচিত, আর উপদেষ্টা মণ্ডলী বা উপদেষ্টা বলছেন যে আমরা আগামী জুনের মধ্যে নির্বাচন দেব। এখন আমার বক্তব্য হলো, একটা নির্বাচনের জন্য কিন্তু ভালো একটা আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশে লাগবে। আইন শৃঙ্খলা বাহিনী যদি শক্তিশালী না হয় তাহলে আপনি নির্বাচনটা কিভাবে করবেন? এই যে জনগণকে মেনটেন করা, প্রার্থী যারা আছে ওনারাও তো আইন অনেক সময় মানেন না, ওনাদেরকে আইন মানানো বা মেনটেন করা বা আইনের চর্চাটা করানো। বিভিন্ন প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানে কিন্তু বিভিন্ন দলের মতের মানুষ আছে, তাদেরকে একটা পরিবেশে নিয়ে আসা, এই সবগুলা বিষয়কে মেনটেন করে একটা নির্বাচন দিতে হলে এটা কিন্তু একটা দক্ষ একটা ব্যবস্থাপনা লাগবে, না হলে কিন্তু নির্বাচনটা ভালো করে করা যাবে না। আর এই দক্ষ ব্যবস্থাপনার কাজটাই হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর, যারা এই কাজটার মধ্য দিয়ে নির্বাচনের একটা আয়োজন করবেন এবং গণতন্ত্র যে একটা চর্চা, গণতান্ত্রিক ধারায় যে রাষ্ট্রটা নিয়ে আসা, এই কাজটা ওনারা কিন্তু করবেন। তো তাদের সময়ের দরকার, এর জন্য উনি বলছেন আমরা জুনের মধ্যে করব। আর সাধারণ মানুষ বা অনেক দল, ইতিমধ্যে 52টা দল বলছে না, ডিসেম্বরের মধ্যে ওইটা করা যায়। আমাদের সেনাপ্রধান, যিনি অভ্যুত্থানের শুরু থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি এই সরকারকে প্রোটেকশন দিয়ে যাচ্ছেন, নিরাপত্তা যারা দিয়ে যাচ্ছেন, যেটা ওনার কাজ না সেটাও করে যাচ্ছেন, উনিও কিন্তু বলেছেন নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া দরকার। আমিও মনে করি নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে হওয়া দরকার। এখন প্রশ্ন হলো, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে আমি যে বিষয়গুলো বলছি, যে একটা আইনি একটা ব্যবস্থাপনা, আইন শৃঙ্খলার যে একটা উন্নতি করা বা ডেভেলপ করা, এগুলা কি হয়েছে? না। এটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলেও হবে না, আগামী জুনে নির্বাচন দিলে হবে না। ইভেন 15 বছর ক্ষমতায় যদি দেওয়া হয় এই সরকারকে, তারা কিন্তু এই কাজটা করবে না। কেন করবে না? তাদের তো করার কথা। সমস্যা হচ্ছে অন্য জায়গায় কি হচ্ছে, আমাদের যে উপদেষ্টা, উনি কিন্তু একজন জ্ঞানী মানুষ, সম্মানী মানুষ, নোবেল প্রাইজ উনি পেয়েছেন, সারা বিশ্ব উনাকে চিনে এবং সারা বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সাথে, পলিটিশিয়ান বা বিভিন্ন ক্যাটাগরির মানুষের সাথে উঁচু লেভেলের উনার কিন্তু একটা আড্ডা আছে। তো উনার মাথাটা কিন্তু আসলে বাংলাদেশে না, উনার মাথাটা কিন্তু সারা ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় ছড়াইয়া আছে। ফলে উনি দেখেন বিভিন্ন জায়গায় যাচ্ছে, জাপান যাচ্ছেন, চীন যাচ্ছেন, কাতারে যাচ্ছেন, আমেরিকায় যাচ্ছেন, এক সময় করিডোর দিয়ে দিচ্ছেন, আরেক সময় চিটাগাং বন্দর দিয়ে দিচ্ছেন, আরেক সময় এই এই কাতারে এজেন্সিকে একটা অস্ত্র কারখানা বানানোর জন্য একটা জায়গা দিয়ে দিচ্ছেন। মানে আপনি চিন্তা করে দেখেন, ওনার কাজ কিন্তু লোকাল কাজ না, ওনার কাজগুলো হয়ে গেছে ইন্টেলেকচুয়াল এবং ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ওয়াইড। কোথায় বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে আইনি কাঠামো এগুলা মেনটেন করে ইনস্টিটিউশনগুলোকে একটা লাইনে নিয়ে আসা, সংবিধানের মধ্যে ক্ষমতার যে একটা ভাগ বাটুরা বা ক্ষমতার যে অপব্যবহার, এই সমস্তগুলোকে একটু সংস্কার করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য ভালো একটা সময়ের দরকার। আমি তো মনে করি 5 বছরও এটা উনি পারবেন কিনা সন্দেহ আছে। কিন্তু 5 বছরেই যেখানে উনি পারবেন না, সেই জায়গায় উনি ডিসেম্বরে নির্বাচন দিয়ে দিবেন আর আগামী জুনে যে নির্বাচনটা দিয়ে দিবেন, এই আইন শৃঙ্খলা বাহিনীটা কোথায় বাংলাদেশে, যে ওই বাহিনী দিয়ে আপনি নির্বাচন দিবেন? এই আইন শৃঙ্খলা বাহিনীটা বাংলাদেশে নাই।
এই যে আন্দোলনের মধ্যে গুপ্ত হত্যাকারী মৌলবাদীরা পুলিশদেরকে হত্যা করছে, পুলিশের মনোবল ভেঙে গেছে। পুলিশটা ভালো করে মনে হয় এখনও দাঁড়াইতে পারে না। সেনাবাহিনী না থাকলে কেউ মনে হয় আইনই মানবে না। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, আসলে এই সরকার নির্বাচন দেওয়ার জন্য বা একটা গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশে তৈরি করার জন্য যে কাজটা করার দরকার ছিল, এই কাজটা তারা কিন্তু করছে না। এবং তাদের আচার আচরণের মধ্যে, কথাবার্তার মধ্যে এই ধরনের কোনো কাজ কিন্তু না। বাংলাদেশে কিন্তু এটাই ছিল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, দ্রব্যমূল্যটাকে একটু নিয়ন্ত্রণ করে বাংলাদেশের যে সংবিধান বলেন বা আইনি কাঠামো বলেন, যে কাঠামো তৈরি করে দিলে মানুষ স্বৈরাচার হয় না, ফ্যাসিস্ট হয় না, এমপিরা ক্ষমতার অপব্যবহার না করতে পারে, এই যারা প্রতিষ্ঠানে কাজ করেন, চাকরি করেন, তারা যেন ক্ষমতাটা খারাপভাবে ব্যবহার করতে না পারে, মানুষ যেন হস্তক্ষেপ করতে না পারে বিভিন্ন বিষয়ে ইচ্ছা মতো, পেশিশক্তির একটা খেলা, দুর্নীতির বিষয়গুলা, কালো টাকার বিষয়গুলা, এই আইনগুলোকে মোটামুটি একটা সংশোধনে নিয়ে এনে ওনারা হয়তো একটা নির্বাচনের দিকে যাবেন। আর বাস্তবে তো সব কিছু একসাথে করা সম্ভব না। সংস্কার তো 5 বছর আর 1 বছরে করা সম্ভব না, সারা জীবনই এগুলা করতে হবে। কিন্তু ওনারা কিন্তু এই কাজগুলো বলেও করছেন না। ওনারা কি করছেন? সংবিধান চেঞ্জ করে দাও। ওনারা কি করছেন? তাহলে জাতীয় সংগীতটা মানি না। আরে বাবা, জাতীয় সংগীতে মানুষকে স্বৈরাচার বানায় কিভাবে? তে মুক্তিযুদ্ধ মানি না, তে 24 বড় না এই 71 বড়, এই সমস্ত বিভিন্ন ধরনের এই এক একটা বিষয় উঠাইয়া মানুষের মধ্যে একটা আলোচনা তৈরি করে দেন। আর উনি কিন্তু আছেন মেগা প্রকল্প নিয়ে, জাপান, আমেরিকা, কাতার, চীন। আমি তো আগেই বলছি, উনি কিন্তু একদম সম্মানী মানুষ, ইন্টেলেকচুয়াল মানুষ। উনি যেটা করছেন সেটা আমাদের দেশের শহরের মতো, যে আমরা ওই শহর থেকে ওই শহরে যাচ্ছি, ওই শহর থেকে ওই শহরে বিমানে যাচ্ছি, এটা ওনার কাছে স্বাভাবিক। কিন্তু এই কাজটা ওনার এই মুহূর্তে না করলেও চলতো। এত উন্নয়নের দরকার কি? শেখ হাসিনা কি, সাবেক প্রধানমন্ত্রী কি বাংলাদেশে উন্নয়ন কি কম করেছে নাকি? এত উন্নয়ন করার পরেও মানুষ মানুষকে মানে না, মানুষ মানুষকে মেরে ফেলে। এই যারা আন্দোলন করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করছে, যাদের নেতৃত্বে আন্দোলনটা হলো, এই সমস্ত সংগঠন নেতাদের দায়িত্বে কি বিভিন্ন বাসাবাড়িতে হামলা হচ্ছে না? মানুষকে মারপিট করা হচ্ছে না? মুক্তিযোদ্ধাকে পিটানো হচ্ছে না? আদালতে মানুষকে পিটানো হচ্ছে না? বাসাবাড়িতে হামলা করা হচ্ছে না? আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে না? আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। এর জন্যই তো মানুষ আন্দোলনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে বসিয়ে একটা নতুন সরকারকে দায়িত্ব দিয়েছে। তো তোমরা যে মানুষের বাসাবাড়িতে হামলা করছো, এই দায়িত্বটা তোমাকে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে কে দিয়েছে? অভ্যুত্থান যে পিরিয়ডটা ছিল বা একটা সময় ছিল, যতক্ষণ পর্যন্ত কোনো একটা সরকার দায়িত্ব নিয়ে নেয়, তখন কিন্তু 2 নম্বরই কাজ বলেন আর 1 নম্বরই কাজ বলেন, ওই কাজটা সরকারকে করতে দেন। এই সরকারের কাজটা একটা দুর্নীতিবাজকে ধরা একটা সাধারণ জনগণের দায়িত্ব না। সরকারের অনেক বাহিনী আছে, ছোটটা বড়টা সবগুলা নিয়ে তারা রেডি থাকে। তো আপনারা যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে যে তাদেরকে ধরে মারপিট করছেন, রাস্তাঘাটে মারছেন, থানায় দিচ্ছেন, এগুলার দায়িত্ব আপনাকে কে দিছে? সরকার দায়িত্ব নেওয়ার পরে সরকারের বাহিরে অন্য কারো দায়িত্ব নেওয়ার এখতিয়ার নাই। আপনি আপনার জায়গায় স্টপ থাকবেন, আপনি আর মুভমেন্ট করবেন, আপনার আন্দোলন করবেন, আপনি সরকারের কাছে দাবি জানাইতে পারেন। তারা কিন্তু এই কাজটা করছে না। টাকা পাচার থেকে শুরু করে, মানুষকে মারধর করা থেকে শুরু করে, লুটপাট থেকে শুরু করে সবগুলা কাজই করছে। একদিকে উনি আছেন দেশের বাহিরে, দেশে দেশে বড় বড় মেগা প্রকল্প নিয়ে আসার জন্য। তো মেগা প্রকল্প আপনি কার জন্য আনবেন রে ভাই? কে এগুলা খাবে? যে মানুষ এটা দ্বারা উপকৃত হবে, ওই মানুষের মধ্যে যদি গণতন্ত্রের চর্চা না আসে, যে প্রতিষ্ঠানগুলো এগুলাকে লিড করবে, এই প্রতিষ্ঠানের মধ্যে যদি স্বায়ত্তশাসিত বা এই প্রাতিষ্ঠানিক কাঠামো ডেভেলপ না হয়, তাহলে আপনি মেগা প্রজেক্ট এনে বন্দরকে আপনি
এই 50 তলা 42 তলা বানায়, এটা লাভটা কী হলে তো লাভ কী হবে? এগুলো থেকে একটা খাম্বা হবে, বড় বড় খাম্বা কি বাংলাদেশে নাই? তো আমার সার কথার বক্তব্য হলো এইটা, একটা নির্বাচন ডিসেম্বরে হোক অথবা জুনের মধ্যে হোক, নির্বাচন তারা বলছে একবার দিবে। এটা কিভাবে দিবে আমি নিজেই বুঝতে পারতেছি না। কারণ নির্বাচন দেওয়ার জন্য যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক পরিবেশ দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা দরকার, সংবিধানের মধ্যে যে ক্ষমতার যে একটা দ্বন্দ্ব, ক্ষমতার বাগ বাটোয়ারা, প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট একবার হবেন না 2বার হবেন, এমপিরা কীভাবে ক্ষমতাটাকে ব্যবহার করবেন, পুলিশরা কীভাবে করবে, জনগণ কীভাবে এটাকে এই ক্ষমতারা এই সুবিধাগুলো বুক করবে, জনগণের অধিকারটা কীভাবে থাকবে, এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের আলোচনা নাই। কোনো আলোচনা ছাড়া, কোনো ধরনের এই অ্যাক্টিভিটিস ছাড়া এগুলা কিভাবে সরকার করবে? অতএব এই সরকার দ্বারা নির্বাচন হবে না, এবং এই সরকারের পক্ষে নির্বাচন দেওয়া, ভালো নির্বাচন দেওয়া সম্ভবই না। প্রধান উপদেষ্টা সম্মানী মানুষ, জ্ঞানী মানুষ, উনি ওই দিন জাপান গিয়ে বলছেন বাংলাদেশে একটা দল ছাড়া কেউ নির্বাচন চায় না। তো একটা দল কোন দলটা ভাই? আপনি এই ধরনের একজন সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, আপনার এত সম্মান খ্যাতি থাকার পরেও যদি আপনার মিথ্যা বলতে হয়, তাহলে তাই আমি বলবো আপনি কি কাঙ্গাল হয়ে গেলেন? কেন হবেন রে ভাই? আপনার তো বিশাল মানে একটা সম্মান আছে পৃথিবীতে। আপনি শুধু গণতন্ত্রের একটা পরিবেশ বাংলাদেশে নিয়ে আনার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করে, একটা নিরপেক্ষ অবস্থান থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আপনি যদি একটা নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারতেন, আমার মনে হয় বাংলাদেশের মানুষ আপনাকে, একজন উপদেষ্টা বাংলাদেশে ছিল কোনো একদিন, তার নাম ডক্টর মোহাম্মদ ইউনুস, এই নামটা আপনার থাকলো না। কিন্তু বর্তমানে আপনি যে কার্যক্রম করছেন, একদিকে মেগা প্রজেক্ট, আরেকদিকে স্বৈরাচার। এখন অবস্থাটা দেখলে এমনই মনে হয় যেন 1971 সালে মুক্তিযুদ্ধ করে মানুষ পাপ করেছিল। আপনার হয়তো অন্তরে সেটা নাই, অথবা আপনার হয়তো চিন্তার মধ্যে এগুলো নাই, কারণ আপনাদের বড়গুলো নিয়ে ব্যস্ত। কিন্তু এখন কোনো না কোনোভাবে বাংলাদেশে রাজাকাররা উপকৃত হচ্ছে। এই সরকারের আমলে বিভিন্নভাবে বিভিন্ন স্তরে রাজাকাররা বাংলাদেশে উপকৃত হচ্ছে। কোনো রাজাকারকে উপকৃত করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা বুক করার জন্য এই 24-এর গণ অভ্যুত্থান কিন্তু হয় নাই। বৈষম্য, লুটপাট, দুর্নীতি আর জুলুম নির্যাতনের বিরুদ্ধে মানুষ একটা পরিবর্তন চেয়েছিল। আওয়ামী লীগ যারা ছাড়া সবাই কিন্তু এখানে ছিল। কিন্তু আপনারা দায়িত্ব নেওয়ার পরে আপনারা কিন্তু সেদিকে হাঁটছেন না। অতএব আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি বর্তমান যে সরকার, এই সরকারের মধ্যে নিরপেক্ষতা নাই, তাদের দ্বারা নির্বাচন হবে না, আপনাদের অবস্থা খারাপ হইতে পারে। পাশাপাশি আপনারা যা করছেন, না করলেও কোনোভাবে এটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাহিরে গিয়ে আরেকটা ব্যবস্থা তৈরি করার জন্য আপনারা মূলত কাজটা করছেন। ওইটা অনেকটা বলা যারা লজ্জা লাগে যে বারাডিয়া মানুষের মতন, আমি আপনাকে টাকা দিলাম, আপনি এই প্ল্যানটা বাস্তবায়ন করে দেন, যেটা একটা রাষ্ট্রের জন্য মোটেই কাম্য নয়। সময় আছে, নির্বাচন ডিসেম্বরে হোক অথবা জুনের মধ্যে হোক অথবা 15 বছর পরেই হোক, দেখার অপেক্ষায় রহিলাম। সবাই ভালো থাকবেন।